সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সব সংবাদ, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জানিয়ে দেব শেখ হাসিনার এক ঘোষণায় বদলে গেল বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ। এ বছরের ডিসেম্বরেই দেশে ফেরার বার্তায় উত্তাল বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডিসেম্বরেই দেশে ফিরছেন শেখ হাসিনা। নতুন ঘোষণায় কাঁপছে বাংলাদেশের রাজনীতি। বদলে যাবে কি ক্ষমতার সমীকরণ? 2 বছরের নির্বাসন, মৃত্যুদণ্ডের রায়, দেশে গ্রেপ্তার বা প্রাণহানির আশঙ্কা। তবু পিছিয়ে নন শেখ হাসিনা। সরাসরি ঘোষণা, ডিসেম্বরে ফিরবেন বাংলাদেশে। আদালতের সামনে আত্মসমর্পণ করবেন। ঐক্যই একমাত্র শক্তি, এই কথাটা মাথায় রাখতে হবে। কে কি করেছে না করেছে, করতে পারেনি, সেগুলি বিচার বিবেচনা করে সবাইকে এক হয়ে কাজ করেন। এই দুঃসময়ের হতে হবে। এরকম বহু দুঃসময় আওয়ামী লীগ পার করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কেউ করতে পারেনি, তারা ঘোষণা দিলে নিষিদ্ধ হয় না, কিন্তু ওরা যাবে কোথায় তার জন্য করে, এবং সেদিন খুব দূরে নয়। 2001 সালে ঠিক একইভাবে এই আওয়ামী লীগের উপর অত্যাচার করেছিল বিএনপি। তারপরেও আমরা যখন আমরা দেশের উন্নয়নে কাজ করেছি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি, দেশটাকে উন্নত করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে দিয়েছি। কিন্তু এখন যে নির্যাতন চলছে, যেভাবে কোন রকম আদব কায়দা লেহাজ তমিজ কিচ্ছু নেই। ছেলেকে পেল না বলে মা, বাবা, ভাই, বোন তাদের উপর নির্যাতন করে। এ কি অসভ্যতা! এরা কি ভুলে যায় এদেরকে নিজেদের পরিবার নাই, মা বোন নাই, ঘরে মেয়ে নেই, স্ত্রী নেই, কেউ তো চিরদিন ক্ষমতা থাকবে এই গানটি নিয়ে। এই একটি ঘোষণায় বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড় উঠেছে। ডিসেম্বর এখনো কয়েক মাস দূরে, কিন্তু শেখ হাসিনার একটি ঘোষণা ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক, নতুন হিসেব এবং নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। এই ঘোষণায় কি আগামী দিনের ক্ষমতার সমীকরণ বদলের সূচনা হয়ে ওঠে কিনা? প্রশ্ন এখন, যদি সত্যিই হাসিনা ফেরেন, তবে কি আবারও বদলে যাবে বাংলাদেশের রাজনৈতিক লড়াইয়ের পুরো হিসেব? বাংলাদেশের রাজনীতিতে ফের সবচেয়ে আলোচিত নাম শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদ দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। শুধু তিনিই নন, ভারতে থাকা আওয়ামী লীগের একাধিক নেতাও তার সঙ্গে দেশে ফিরে আদালতের সামনে আত্মসমর্পণ করতে পারেন। শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণহানির আশঙ্কা। কিন্তু তার কথায়, মৃত্যু যদি আসে তা নিজের দেশের মাটিতেই আসুক। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি। 2024 সালের গণ আন্দোলনের পর ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ কার্যত সবচেয়ে কঠিন সময়ের মুখে পড়ে। দলের বহু নেতা দেশ ছাড়েন বা আত্মগোপনে চলে যান। প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আইনি লড়াই শুরু করেন এবং আওয়ামী লীগ আবার সক্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পায়, তাহলে দেশের রাজনৈতিক প্রতিযোগিতা এক নতুন পর্যায়ে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগের ধারে কাছেও টিকবে না বিএনপি, এনসিপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো, শেখ হাসিনার প্রথমবার ফেরার একটি সম্ভাব্য সময়সীমা প্রকাশ্যে জানালেন। এতদিন তিনি দেশে ফেরার ইচ্ছের কথা বললেও এবার সরাসরি ডিসেম্বরের কথা উল্লেখ করেছেন। ফলে এই ঘোষণাকে অনেকেই ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, জনগণই শেষ পর্যন্ত আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনের মাধ্যমে মানুষের রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন একটাই, আগামী ডিসেম্বর কি বাংলাদেশের রাজনীতির নতুন মোড়ের মাস হতে চলেছে? শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরবেন? আদালতের প্রক্রিয়া কোন দিকে, আর তার প্রত্যাবর্তনের সম্ভাবনা কি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায় সূচনা করবে? ডিসেম্বর এখনো আসেনি, কিন্তু শেখ হাসিনার একটি ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক, নতুন হিসেব এবং নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। ডিসেম্বরের আলটিমেটাম, এবছরের ডিসেম্বরেই ফিরব। আমার মৃত্যু হলেও এই দেশের মাটিতেই হোক, তবুও ফিরব, সরাসরি এবার জানিয়ে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এই বার্তায় কি এবার নড়ে চড়ে বসছে তারেকের সরকার? কিছুদিন আগে ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এই বছরই 2026 সালের মধ্যেই ফিরব। তখনই বিএনপি সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা ঢোক গিলে কথা বলছিলেন। আশঙ্কা, ভয় যে তাদের তাড়া করছিল, সে অসংলগ্ন কথা শুনলেই বোঝা যায়। কিন্তু এখন তো নির্দিষ্ট করে বলেই ফেললেন শেখ হাসিনা যে ডিসেম্বরের মধ্যেই আমি দেশের মাটিতে পা রাখবো। এবার কি করবে তারেকের সরকার? ভারতে বসে হাসিনা যে ছক কষে ফেলেছেন, সেটা বহুবার আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। এবার ফের একটা দীর্ঘ টেলিফোনিক সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। তিনি জানিয়ে দিলেন, ডিসেম্বরে বাংলাদেশে ফিরে স্বেচ্ছায় আদালতের সামনে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। তিনি বলেন, আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি প্রাণে নিতে পারে, প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে, দেশে ফিরলেই হতে পারে গ্রেপ্তার। কিন্তু তারপরও দেশে ফেরার সিদ্ধান্তে তিনি অনড়। দেশে ফেরা থেকে আটকাতে পারবে না জানিয়েছেন মুজিব কন্যা। তিনি জানিয়েছেন, মৃত্যু এলেও তিনি চান যেন নিজের দেশের মাটিতেই হোক, যেখানে তার বাবা মা সমাহিত এবং সেখানেই তার সদস্যদের রক্ত ঝরেছে। তবে শুধুমাত্র হাসিনা নিজে নন, আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাও তার সঙ্গে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে খবর।
উল্লেখযোগ্য নাম হল বাংলাদেশের প্রাক্তন আওয়ামী লীগ মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও, যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। তারও আত্মপণের পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। এর আগেও দেশে ফেরার বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এবং আওয়ামী লীগ ইনশাল্লাহ সেই সুযোগ পাবে এবং সেদিন দূরে না, এটা আমি বিশ্বাস করতে পারি। আর আমি আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যে অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পড়া করি না। আমি বলবো ঠিক আছে, এখানে রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে ইউনুসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত তারা নিয়ে এসেছেন, তারা একটু দেখেন যে কেমন চলায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসবো এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশই পড়ে আছে। কিন্তু নির্দিষ্ট করে মাসের কথাই প্রথম উল্লেখ করলেন শেখ হাসিনা। তাহলে যে আন্তর্জাতিক ক্ষেত্র বা থেকে গ্রিন সিগন্যাল তিনি পেয়ে গিয়েছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে কোনো আইনত বাধা নেই আগেই জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা চাই যে তিনি দেশে আসুন, তিনি তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক, আমরাও চাই। এবং তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নেই। আদালতের নিয়ম বলছে মৃত্যুদণ্ডের আদেশে 30 দিনের মধ্যে আত্মারে আসামি, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তো সময়সীমা পেরিয়ে গিয়েছে। কিন্তু সিনিয়র আইনজীবীরা বলছেন বাংলাদেশে এই নজিরও রয়েছে যে 10 থেকে 15 বছর আপিল করেছে আসামি, ফলে আদালতের উপর নির্ভর করছে কতটা সেই আপিল তারা গ্রহণ করবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তিনি গ্রেপ্তার হলেও তাকে মৃত্যুদণ্ডের পারবে না আদালত সেই মুহূর্তেই, কারণ তিনি আপিল করবেন। এরপর আন্তর্জাতিক আদালত কতটা বিচার করতে পারবে তার বৈধতা নিয়েও আইনি ক্ষেত্রে পদক্ষেপ করবেন শেখ হাসিনা। আর এখানেই বলা হচ্ছে আইনি জটিলতায় দীর্ঘ হবে সময়, আর এই দীর্ঘ সময়ে সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগকে হাসিনা শক্তিশালী করবেন। ফলে ফেরার পর কি পরিস্থিতি হতে পারে সেটা পুরোপুরি না বোঝা গেলেও আওয়ামী লীগের কি ভবিষ্যৎ বা শেখ হাসিনা কি করতে চলেছেন সেটা বোধহয় আন্দাজ করাই যায়। এই নির্যাতন, নিপীড়ন বারবার আওয়ামী লীগের উপর আসে, কিন্তু যারা মনে করে যে আওয়ামী লীগকে এই নির্যাতন করে বা নিষিদ্ধ করে বোধহয় শেষ করে দেবে, সেটা কোনোদিন হয় না, হবে। আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের মধ্য থেকে গড়ে উঠেছে, কোনো ক্ষমতা দখলকারীর পকেট থেকে আসেনি, কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিক ক্ষমতা দখলকারীর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ না। আজকে আমি কি দেখলাম, খাল কাটার নামে একটা সড়কের মাঝখান থেকে কেটে ফেলে দিল, আর এক জায়গায় খাল কেটে, বেশি দূর না, ঘটনা ঘটিয়েছে। খাল কেটে সমস্ত সেই আশ্রমের বাড়িগুলির উপর মাটি ফেলছে, ঘরের চালে, ঘরে এসে মানুষগুলো আটকা পড়ে যাচ্ছে, কান্নাকাটি হচ্ছে, ছোট বাচ্চারা কাঁদছে, ধাঁধাতে পারছে না। এটা কোন ধরনের কথা? এটা কত বড় অমানবিক। পাবনায় 60টা পরিবারকে উৎখাত করে জমি দখল করলো। এই যে গরিবের থাকার একটা জায়গা, অতীতে বিএনপিতে এতবার ক্ষমতা ছিল, কোনোদিন একটা গরিব মানুষকে এভাবে ঘর বিনা পয়সা দিয়েছে? দেয়নি। তাদের খাতা খুলে দেখেন, শূন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন ভূমিহীনদের মাঝে জমি দেওয়া। আমি দিয়ে ঘর বাড়ি তৈরি করি, 96 সাল থেকে এটা শুরু করেছিলাম। তখন এত জমি পাওয়া যাচ্ছিল না, আমরা সেখানে ব্যারাক হাউস করে দিচ্ছিলাম, কারণ গরিব মানুষকে আলাদা ঘর করে দিলে তারা বিক্রি করে ফেলতো। সেটা যাতে না করতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে তাদেরকে জীবন জীবিকার ব্যবস্থা, শুধু ঘর দেওয়া না, এবং যাদের ভিটামাটি ছিল, ঘর ছিল না, তাদের ঘর তৈরি করে দিয়েছি। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটিয়ে এই দুঃখী মানুষের সমস্ত অধিকারগুলি কেড়ে নেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তার সমস্ত কিছু বন্ধ করে উঠে খাওয়া হচ্ছে। গরিবের ভাগ্য নিয়ে এরা ছিনিমিনি খেলছে, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ব্যবসায়ীরা কোনো ব্যবসা করতে পারছে না, তাদের চাঁদাবাজির অত্যাচারে সবাই জর্জরিত। ব্যবসা প্রতিষ্ঠান চালাবে, সমানে চাঁদাবাজি, এই চাঁদা দিয়েই তাদের যেতে হচ্ছে। অনেকে তো ইন্ডাস্ট্রি চালাতে পারছে না, তার উপর ট্যাক্সের বোঝা, তার উপরে কাঁচামাল কিনবে, কম দামে পায় সেখানে কিনবে। এখন তা নয়, মোটা অঙ্কে কিনতে হবে, কারণ কমিশন খেতে হবে। সেই জন্য দুর্নীতি বলে আমার দুর্নীতি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আজ পর্যন্ত কোনো দুর্নীতির তথ্য দেখাতে পারেনি। আরে ওয়ার্ল্ড ব্যাংকই তো তদন্ত করে পাইনি, আমরা দুর্নীতি করতে যাব কেন? যে মানুষগুলিকে ভালোবেসে আমার বাবা এই দেশটাকে স্বাধীন করেছে, যে মানুষ পরিবর্তন করেছে, আমি মাত্র 15 বছর 7 মাসের মধ্যে একটা দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি, সমাজের প্রতিটি অনগ্রসর মানুষকে সাহায্য করেছি। সেই বেদেশরা, এমনকি দলিত শ্রেণী, মন্তা শ্রেণী, কোন ভাসমান যারা, তাদেরকে ঘর বাড়ি বিনা পয়সায় দিয়ে জীবন জীবিকার ব্যবস্থা করেছি। ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা, তাদেরকে বৃত্তি দিয়েছি। যারা প্রাথমিক, মায়ের নামে বৃত্তি টাকা পাঠিয়ে দিয়েছি। 20 লক্ষ, মায়ের কোনো মোবাইল ফোন ছিল না, আমি মোবাইল ফোন কিনে তাদের হাতে দিয়েছি, কারণ এখানে কোনো মধ্যস্বত্ব না। কোভিডের সময় মানুষকে আর্থিক সহায়তা দিয়েছি, সোজা বাংলাদেশ ব্যাংকে থেকে সরাসরি টাকা চলে গেছে মানুষের কাছে, মাঝখান থেকে মেরে খেতে পারেনি। আর আজকে সে সব কিছু হয়, দেওয়া হয়, কিন্তু তার যারা পাবে তাদের হাতে পৌঁছায় না, সব পকেটে চলে যায়। এইভাবে একটা দেশ চলতে পারে না, এইভাবে একটি জাতিকে সর্বনাশ করতে দেওয়া যায় না।
তাই শব্দ হতে হবে, প্রত্যেক এলাকায় আমাদের যত উন্নয়নের কাজগুলি সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর যেখানে যেখানে যাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, ঘর বাড়ি জ্বালানো হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে, ছেলেকে পায়নি মাকে কুপিয়ে মেরেছে, বাচ্চা ভাই বোনকে কুপিয়েছে, বাবাকে মেরেছে, এই সমস্ত পরিবারের সব হিসেবগুলি রাখতে হবে এবং যারা করেছে নাম ঠিকানা সব রেখে সব লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতে হবে। দিন আসবে, বেঁচে যখন গেছি তখন দিন আসবে, আমার এটা বিশ্বাস। কারণ আমি তো বারবার মৃত্যুর মুখে সরাসরি আমি বেঁচে গেছি। 76 কেজি বোমা পুঁতে রেখেছে, আমি বেঁচে গেছি। 13টা গ্রেনেড প্রকাশ দিবলকে মেরেছে, আমি বেঁচে গেছি। কেন? আল্লাহ বাঁচিয়েছে, কাজ আছে তাই এবং সে কাজ করেছি, যার জন্য বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এখন যাদের চেহারাগুলি স্পষ্ট হলো, এই দুর্বৃত্ত বিশ্ববাটপার এবং অগণিত মানুষকে হত্যা করছে, নারী নির্যাতন, শিশু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক, আইনজীবী, কোনো শ্রেণীবাদ নেই এদের হাতে নির্যাতিত। থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে অপমান করা, শিক্ষকদের অপমান করা, ছোট্ট শিশুদের দিয়ে শিক্ষকদের অপমান করানো, তার উপর 1.5 মাসের শিশু থেকে শুরু করে সব, এইরকম জুলুমবাজ আর কখনো কেউ দেখেনি। একটা গুটি গুটি চেহারা ভালো মানুষের মুখ নিয়ে এসেছিল বিশ্ববাটপার, তার আসল চেহারাটা মানুষ এখন জেনে গেছে। এত অর্থ কোত্থেকে? 50,000 টাকা বেতনের এক কর্মচারী গ্রামীণ ব্যাংকের এখন গ্রামীণ ব্যাংকের মালিক হয়ে গেছে। আর যাদের জন্য করা হয়েছিল তারা কিছুই না। ভ্যাকসিন না কিনে স্বাস্থ্য প্রতিষ্ঠানকে আবার বাড়ি বানা, কত কোটি টাকা খরচ করে বাড়ি। আর আরেকজন তো বিশ্ববাটপার তো সারা বিশ্বব্যাপী অর্থ সরবরাহ কোথায় পেল? 48টা কোম্পানি ট্যাক্স ফাঁকি দেয়, ট্যাক্স ফাঁকি দেওয়ার শ্রমিকের অর্থ আত্মসাতে মামলা সাজাপ্রাপ্ত। আরেকজন দুর্নীতি, মানি লন্ডারিং, 10টা অস্ত্র চোরা কারবারি এবং গ্রেনেড হামলার আসামি। তারা সব আজকে ক্ষমতায় দেশের ভারত থেকে। আর পার্লামেন্টে বসে উল্টোপাল্টা কথা বলা হয়। যাও, সব হিসাব একদিন জনগণ নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। সবাই করতে হবে, এটাই আমার নির্দেশ। ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা কি আন্তর্জাতিক গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন? ভারত কি সবুজ সংকেত দিয়ে দিল? কারণ সম্প্রতি একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন তিনি এই বছরের মধ্যেই দেশে ফিরবেন। কোন গণমাধ্যম এটাও বলছে যে বিএনপির সঙ্গে তলে তলে সমঝোতা করেছেন শেখ হাসিনা। এটা কি আদৌ ঠিক, নাকি এর পিছনে ভারতের কোনো কারসাজি রয়েছে, নাকি অন্য কোনো কৌশল রয়েছে? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ফিরে আসা কারোর ব্যর্থতা বা কারোর দুর্বলতার উপর নির্ভর করে না। আওয়ামী লীগ জনগণকে নিয়ে নিজের পথ নিজেই তৈরি করে। তিনি বোঝাতে চেয়েছেন বিএনপি সরকারের পতন ঘটিয়ে অথবা বিএনপি দুর্বল হলে তারপর আওয়ামী লীগ ফিরবে, এমনটা নয়। আওয়ামী লীগ মানুষকে সঙ্গে নিয়ে তার নিজের রাজনীতি করে যাবে। এখন তো বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম, ফলে দেশের যে কোনো ধরনের কার্যক্রম করা অবৈধ। তাহলে কি অবৈধ রাস্তায় হাঁটতে চান হাসিনা? সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, পূর্ণ রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দিতে হবে। তিনি সাবধান করে দিয়েছেন, যদি ক্ষমতাসীন দল এই ন্যূনতম গণতান্ত্রিক পথটুকু বন্ধ করে দেয় তাহলে আওয়ামী লীগ করবে কি সেই নতুন পথ? তিনি বলছেন, বল প্রয়োগে আওয়ামী লীগকে দমন করা যায় না। যে দল দেশের প্রতিটা খারাপ ভালোর সঙ্গে থেকেছে তাকে ভীতি বা দমনের মাধ্যমে দমানো যায় না, থামানো যায় না সেই দলকে। অর্থাৎ শেষ পর্যন্ত রাজপথ বেছে নেবার কথাই বলছেন। তাহলে শেখ হাসিনার ফেরা কবে হচ্ছে? এতে শেখ হাসিনা কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটা গ্রাম, প্রতিটা পাড়া, প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি ইউনিয়নে সঙ্গে সম্পর্ক বাড়ানো হোক। শেখ হাসিনা স্পষ্ট করে জানান, প্রতিটা বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব। একটা ফাঁক থেকে যাচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, তবে কি এই পরিস্থিতি অতিক্রম করতে না পারলে তিনি দেশে ফিরতে পারবেন না? কারণ তিনি তো বলেননি যে কোনো পরিস্থিতি হোক না কেন দেশে তিনি ফিরবেনই। যদিও অনেকে বলছেন, নেত্রী যখন বলেছেন তখন দেশে ফেরার রোডম্যাপ তিনি যে করে ফেলেছেন বলার অপেক্ষা রাখে না, যে কারণে আত্মবিশ্বাসের সঙ্গে ফেরার ঘোষণা দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন শেখ হাসিনা। কারণ যদি সেই দাবি মেনেও নেয় তাহলে শেখ হাসিনার পক্ষে দেশে ফেরা সম্ভব নয়, কারণ বাকি বাধাগুলো তো দূর হয়নি। অর্থাৎ তার ফাঁসির সাজা রয়েছে, আর এই রাতে তার আপিল করার আইনগত সুযোগও নেই। তবে সরকার চাইলে হবে, যেমন ভাবে মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সময় বলেন তার ফাঁসির রায়ও হয়েছে দীর্ঘ 13 বছর পর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রায় কার্যকর করা স্থগিত করে দেওয়া হয়েছে, যদিও তিনি দেশে এখন ঘুরে বেড়ান। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে শেখ হাসিনার রায়ও স্থগিত করতে পারে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কিছু চাওয়ার কোনো কারণ নেই। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি এটা করবে? যে বলছেন সমস্ত ষড়যন্ত্র এবং পরিকল্পনা অতিক্রম করার পর তিনি এই বছরই দেশে ফিরবেন, সেটা কতটা কি হয় সেটাই দেখার। তবে আওয়ামী লীগের কার্যক্রম যে চালু সেটা বোঝা যাচ্ছে। তবে এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিও যুক্ত, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর গিয়ে বাংলাদেশের ব্রিক্স দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, চীন তাকে আশ্বাসও দিয়েছে। কিন্তু আসল বিষয়টি হলো, এই বছর ব্রিক্সের শীর্ষ সম্মেলন বসছে ভারতে। সেপ্টেম্বরের 12 এবং 13 তারিখ নয়াদিল্লিতেই দেবেন ভ্লাদিমির পুতিন, সি জিনপিং সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা।
আর এর আগে 2023 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশকে। শেষকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন ওই ব্রিক্স সম্মেলনে। এখন দেখার 2026-এর ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় কিনা। যদি হয়ে থাকে তাহলে বোঝা যাবে বিএনপির সঙ্গে ভারতের সমঝোতা হয়ে গিয়েছে হাসিনা ইস্যুতে, এবং হাসিনার ওপর যে মৃত্যুদণ্ডের সাজা সেটাও কিন্তু তুলে নেওয়া হতে পারে বলছেন বিশ্লেষকরা। এদিকে ভারত বাংলাদেশের জটিলতা সহজ করে দিয়েছে। সম্পর্ক সহজ হলেও শেখ হাসিনা ইস্যু কি সহজ হবে? তার উত্তর অবশ্য সরকারের আমলে যে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে গোটা দেশ, সেটা দেখেছে গোটা বিশ্ব। কারণ আন্তর্জাতিক বহু গণমাধ্যম এই নিয়ে খবর করেছে। দেশের মানুষ আশা প্রকাশ করেছিলেন যে নির্বাচিত সরকারের আমলে দেশ স্থিতিশীলতায় ফিরবে। নির্বাচন হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে, ক্ষমতা উপভোগ করছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ অনেকগুলি ভালো পদক্ষেপ নিয়েছে, যেখানে প্রশংসাও পেয়েছে সরকার। কিন্তু মববাজিকে কি রুখতে সরকার? মববাজিকে কি রোখার চেষ্টা করেছে সরকার? দেশকে বিশৃঙ্খলবিহীন যারা জুলাই আন্দোলনকে কাজে লাগিয়ে এতদিন দেশে যা খুশি তাই করে গিয়েছেন, সেই জুলাই জঙ্গিদের উপর ধোলাই শুরু হয়েছে বাংলাদেশে। প্রশাসন নিশ্চুপ হতে পারে, কিন্তু সাধারণ মানুষ তো রয়েছে। প্রশাসনের ব্যর্থতা থেকে সাধারণ মানুষ নিজেই কাজ করতে শুরু করেছে। রোজ সংবাদ মাধ্যমে যে খবর উঠে আসছে তাতে প্রশ্ন উঠে যাচ্ছে। কিছুদিন আগেই দেখা গেল আওয়ামী লীগ করার অপরাধে আটক করা হয় এক যুবলীগ নেতাকে, এরপর জেলখানায় তার মৃত্যু ঘটে। অভিযোগ, জেলে নেওয়ার পর এতটি নির্যাতন করা হয়েছে তার মৃত্যু ঘটে গিয়েছে। এরপর দেখা গেল তুরাগ কাণ্ড। আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অপরাধে 17 বছরের যুবককে প্রাণ দিতে হচ্ছে। জয় বাংলা বললে গ্রেপ্তার হতে হচ্ছে যে কোনো মানুষকে। এরপর মব তো রয়েছেই, কিন্তু রূপগঞ্জে দেখা গেল অন্য ছবি। রূপগঞ্জে খেলাফতি পতাকা নিয়ে গিয়ে মবকে জনতার হাতে ধোলাই খেল খেলাফতরা। এদিকে দেখা যাচ্ছে রূপনগর থানা ছাত্রলীগ দুটো জুলাই জঙ্গিকে ধরে একজনকে দিয়ে আরেকজনের গালে মার খাওয়াচ্ছে, আর দুজন দুজনকে মারছে। সেই ছবিও লক্ষ্য করা যাচ্ছে, যেখানে সাধারণ মানুষ এটা উপস্থিত হয়ে করাচ্ছে। আর এটাই ভয় পাচ্ছেন ছাত্র নেতারা। কিন্তু এখন ভয় পেলাম, যেভাবে ছাত্র নেতারা এতদিন জুলাই আন্দোলনকে পাথেয় করে দিনের পর দিন মব করে গিয়েছে, প্রেশার গ্রুপ বলে মব করে গিয়েছে, তাতে কিন্তু বহু মানুষ অত্যাচারিত হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের ঘুম নষ্ট করেছে তারা, যখন যাকে খুশি আওয়ামী লীগ সাজিয়ে তাদের উপর মব করে গিয়েছে তারা দিনের পর দিন। এমন ছবি অহরহ দেখা গিয়েছে। এবার সেই জুলাই জঙ্গিরা এখন টার্গেট হচ্ছে। শুধু তাই নয়, প্রশাসন যে এতদিন কোনো পদক্ষেপ করেনি সেটা স্পষ্ট যাচ্ছে, কারণ সংখ্যালঘুদের উপর অত্যাচার এখনো কমেনি। এছাড়াও বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি তৈরিতে নিষেধাজ্ঞা এনে বন্ধ করে দেওয়া হয়েছে। মূর্তি নির্মাণ, সেই মূর্তি তৈরির কাজ প্রায় 80% সম্পন্ন, তারপরও স্থগিত করে দেওয়া হয়েছে। স্থগিত করে দিয়েছে কট্টরপন্থীরা। ফলে সব মিলিয়ে তারেকের বাংলাদেশ খুব একটা ভালো নেই। তো আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বাংলাদেশে। এতগুলো নেতিবাচক খবরের মধ্যে এটাই বোধহয় ইতিবাচক খবর। তাদের মিথ্যর এমন যে পুলিশ পর্যন্ত হতে বাধ্য হচ্ছে, যে ছবিও লক্ষ্য করা যাচ্ছে। অথচ এই আওয়ামী লীগের মিছিলে একটা কর্মীরও হাতে কোনো লাঠি দেখাতে পারেনি পুলিশ, বা অভিযোগ আনেনি। এদিকে শেখ হাসিনা একটি সাক্ষাৎকারে বলেছেন তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন। অর্থাৎ তিনি যে আন্তর্জাতিক গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছেন সেটা কিন্তু এখন হাসিনার ফেরার পথ তৈরি হলে কট্টরপন্থীদের যে ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে, বিশেষ করে জুলাই যোদ্ধারা যে পার পাবে না, সেটার বলার অপেক্ষা রাখে। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে গড়ায়। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার, যদিও সরাসরি এই ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি রায়ের উল্লেখ করে তারেক রহমানের সরকার সংবাদ মাধ্যমকে স্মরণ করিয়ে দিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচার করা যাবে না। বাংলাদেশ সরকারের তথ্য দপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, 2024 সালের 5ই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধের কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও ভিডিও ভার্সন গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে, টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যমে প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবে বলে সরকার তথ্য বিবরণীতে আশা প্রকাশ করে।
ওয়াকিবহল মহল মনে করছে আদালতের রায় স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশ সরকার বস্তুত সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি দিয়েছে। দিন 10 আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সংবাদ বৈঠকে একই কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি তখন মুখ খুলেছিলেন ভারতের একটি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার প্রচারিত সাক্ষাৎকার বাংলাদেশি মিডিয়া প্রচার করায়। আর এবারের নিষেধাজ্ঞার প্রসঙ্গ এসেছে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা একই বিষয় সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স প্রচার করার পর। ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা ফের জানিয়েছেন তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। প্রসঙ্গত মাস 4 আগে দ্য ওয়ালে প্রথম একটি খবরে জানানো হয়েছিল হাসিনা তার দলের নেতাদের দেশে ফিরতে মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন। এরপর আরও একটি খবরে জানানো হয়েছিল হাসিনা চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। গত মাসের গোড়ায় দ্য ওয়ালকে তিনি দীর্ঘ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ফাঁসির সাজা মাথায় নিয়েই তিনি দেশে ফিরবেন। হাসিনার শুক্রবারের ঘোষণার পর তার বক্তব্য প্রচারে নতুন করে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে অনেকেই তারেক রহমান সরকারের ভয় পেয়ে যাওয়া বলে মনে করছেন। বাংলাদেশেরও রাজনৈতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন হাসিনা দেশে ফিরলেই দ্রুততার সঙ্গে তার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে না। তিনি দীর্ঘ সময় আইনি লড়াইয়ের সুযোগ পাবেন। সেই সময় রাজনৈতিক দল হিসেবে মাঠে ময়দানেও তার পার্টি পুনরায় স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবে। সম্ভবত তারেক রহমান সরকার এই বিষয়টিকে বিবেচনায় রেখে শেখ হাসিনার দেশে না ফেরা পর্যন্ত তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখতে মরিয়া। অনেকেই মনে করছেন হাসিনার ঘোষণায় ভয়ে পেয়ে গিয়েছে বিএনপি সরকার। তবে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে তারেক রহমান ও শেখ হাসিনাকে নিয়ে একটি তুলনামূলক আলোচনা এই অবকাশে নতুন করে শুরু হয়েছে। তারেক রহমান 17 বছর লন্ডনে রাজনৈতিক নির্বাসনে থাকার সময় নিয়মিত সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা এবং জনসভায় ভাষণ দিতেন। লন্ডনে থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা ঘোষণা করে বাংলাদেশের বিভিন্ন আদালত। তবে তারেক রহমান পলাতক আসামি ছিলেন না। চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে সেখানে থেকে যান রাজনৈতিক আশ্রয়ে। অন্যদিকে শেখ হাসিনা বলছেন তিনিও পলাতক আসামি নন। তাকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছে। তিনি দিল্লি আসার পর তার সাজা ঘোষণা হয়েছে। ফলে পলাতক আসামির বক্তব্য প্রচার করা যাবে না বলে আইনের যে উল্লেখ রয়েছে তা শেখ হাসিনার ক্ষেত্রে খাটে না বলে তার আইনি পরামর্শদাতাদের বক্তব্য।